কি অবস্থা বাচ্চা কাচ্চারা, সবাই কেমন আছো? আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য মেডিস্কোরের পক্ষ থেকে। দেখো, আজকে টপিক হচ্ছে তোমাদের লিভার। হ্যাঁ, লিভার ওইটা ওই সেম তোমাদের পরিপাক ও শ্বসন চ্যাপ্টারের একটা অংশ। আমরা প্রথম ক্লাসে কি পড়ছি? লিভারের হচ্ছে গঠনগুলো পড়ছি, অ্যাম্পুলা অফ ভ্যাটার পড়ছি, সাথে হচ্ছে তোমার হেপাটোসাইটগুলো পড়ছি। আজকে হচ্ছে লিভারের 2 নাম্বার ক্লাস। লিভার থেকে আমরা কি পড়বো? আজকে মেইনলি পড়বো আমরা হচ্ছে পিত্তথলি, পিত্তরস এবং লিভার যে বিপাকগুলো করে সেই বিপাকগুলো পড়বো। এখন এখানে আসো, আমরা পিত্তথলির কথা যদি বলি, এখানে একটা ভুল ধারণা তোমরা হচ্ছে ভাবো, সেটা হচ্ছে পিত্তথলি কি পিত্ত তৈরি করতে পারে? পিত্তথলি কিন্তু পিত্ত তৈরি করতে পারে না। ঠিক আছে, পিত্তথলি কি পিত্তরসটা ধারণ করতে পারে। তাহলে পিত্ত তৈরি করে কে? লিভার। এইটা ভালো করে মাথায় রাখবা, যে তোমাকে যদি বলে পিত্ত তৈরি করে কে, পিত্ত তৈরি করে কে, পিত্ত তৈরি করে হচ্ছে লিভার। ঠিক আছে, আর যদি তোমাকে বলো পিত্ত জমা রাখে কে, পিত্ত জমা রাখে কে, তাহলে বলবা হচ্ছে পিত্তথলি। ঠিক আছে, মানে জিনিসটা মনে রাখবা, মানি ব্যাগ কিন্তু টাকা উৎপন্ন করে না, মানি ব্যাগ কি করে? টাকাটা জমা রাখে। ঠিক আছে, তেমনি তোমার হচ্ছে পিত্তথলি কি করে? পিত্তরসটাকে জমা রাখে, সে কিন্তু পিত্ত তৈরি করতে পারে না। ঠিক আছে, আচ্ছা তাহলে মনে রাখবা, তাহলে পিত্তথলির কাজ কি? সে হচ্ছে পিত্তরসটা ধারণ করে বা জমা রাখে। তো আমরা যদি বলি এটা হচ্ছে তোমার পিত্তরস ধারণ করে অথবা জমা রাখে। ওকে ফাইন, তাহলে আসো আমরা একটু পিত্তরস নিয়ে কথাবার্তা বলি। তাহলে আমরা এখানে বলি হচ্ছে পিত্তরস। পিত্তরসের ইংলিশ নাম কি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে বাইল। তো পিত্তরস থেকে আমরা কি পড়বো? পিত্তরসের কালারটা কেমন জানো? পিত্তরস দেখতে হচ্ছে তোমার হলদে সবুজ। পিত্তরস দেখতে হচ্ছে হলদে সবুজ, সাথে হচ্ছে আঠালো এবং ক্ষারীয়। মানে এটা কিন্তু ক্ষারীয়, এটা পিএইচটা জানতে হবে। যখনই আমি তোমাকে বলছি ক্ষারীয়, তখন পিএইচ কত এটা পড়বা। পিএইচ হচ্ছে তোমার 7.5 থেকে 8.5 মধ্যে, তাহলে অবশ্যই 7 উপরে, মানে এটা হচ্ছে ক্ষারীয়। তাহলে এটা হচ্ছে হলদে সবুজ কালার, আঠালো এবং ক্ষারীয়, সাথে পড়বা তোমার হচ্ছে তিক্ত স্বাদধারী। ঠিক আছে, যেগুলো সাধারণত ক্ষারীয় হয় ওগুলো তিক্ত স্বাদধারী হয়। ঠিক আছে, তিক্ত স্বাদধারী, আমরা বলবো তিক্ত স্বাদধারী তরল পদার্থ। ঠিক আছে, তরল পদার্থ। তাহলে আমরা বললাম পিত্তরস আসলে জিনিসটা কি, আমরা কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য বলে ফেলছি, হলদে সবুজ কালার, আঠালো, ক্ষারীয়, তবে পিএইচটা বলে ফেলছি। ইভেন এখান থেকে আরেকটু জানবা যে পিত্তরস দৈনিক কতটুকু ক্ষরণ হয়। দৈনিক ক্ষরণ হয় হচ্ছে তোমার 400 থেকে 800 ml। 400 থেকে 800 ml। তাহলে আমরা যদি লিখি পিত্তরস কতটুকু ক্ষরণ হয়, পিত্তরস হয় 400 থেকে 800 ml ক্ষরণ হয়। এখন পিত্তরস খরিত হইলে কই থেকে? যকৃৎ থেকে। যকৃৎ থেকে খরিত হয়ে সে কোথায় জমা রাখে বলো তো? যকৃৎ থেকে খরিত হয়ে সে হচ্ছে পিত্তথলিতে জমা রাখে। এই পিত্তথলি থেকে আলটিমেটলি কোথায় যায়? ওই যে অ্যাম্পুলা ভ্যাটার পড়াইছিলাম না, অ্যাম্পুলা ভ্যাটারের মাধ্যমে ডিওডেনামে যায়। তাহলে আমি যদি তোমাকে বলি পিত্তরসের গতিপথটা কোনটা, দেখো তো পিত্তরস কোন গতিপথে চলাচল করে। মনে রাখবা, পিত্তরস প্রথমে কই থেকে তৈরি হয় বলো তো? যকৃৎ থেকে তৈরি হয়। ঠিক আছে, যকৃৎ থেকে সে কোথায় যায়? পিত্তথলিতে যায়, সে পিত্তথলিতে জমা থাকে। ওকে, পিত্তথলিতে জমা থাকে, জমা থাকার পরে কোথায় যায়? সে হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটারে যায়। আমরা যদি বলি এটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার থেকে তারপরে সে কোথায় যায়? তারপরে সে যায় হচ্ছে তোমার ডিওডেনামের মধ্যে। তাহলে আলটিমেটলি তুমি একটু চিন্তা করো তো, তাহলে পিত্তটা যকৃৎ থেকে কোথায় গেল? ডিওডেনামে গেল। ডিওডেনাম মানে কি বলো তো? একটা ক্ষুদ্রাঞ্চের অংশ। ঠিক আছে, তা এই দেখো, তাহলে আমাদের হচ্ছে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার পিত্তরসের গতিপথ। একটা পিত্ত তৈরি হইল কোথায়? এই যে এখানে কিন্তু তৈরি হইল। ঠিক আছে, তারপরে জমা রাখলো কোথায়? পিত্তথলিতে জমা রাখলো। আর কাজ করে কোথায়? কাজ করে তোমার হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা তাহলে এইটুক পর্যন্ত যদি বলি, দেখো এইটুক পর্যন্ত যদি না দেখা যায়, আমরা একটু এই পাশে নিয়ে আসি, আমরা এই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে তোমার কাজ করে মেইনলি। ওকে, আচ্ছা তাহলে এখন আসো খেয়াল করো, তাহলে আমরা পিত্তরসের কথাবার্তা বলছি, পিত্তরসের কালারগুলো বলছি, দৈনিক ক্ষরণ বলছি, গতিপথ বলছি, কি কি কাজ করতে পারে। এখন পিত্তরসের প্রধান কাজ হচ্ছে তোমার চর্বিটাকে বিপাক করা বা চর্বিটাকে ভেঙে ফেলা। বুঝতে পারছো? আমি তোমাকে বলি পিত্তরসের কাজের মধ্যে ও হচ্ছে চর্বিটাকে ভেঙে ফেলে। ধরো এইটা একটা বড় চর্বি কণা। ঠিক আছে, এটা একটা বড় চর্বি কণা। আমরা যে গরুর চর্বি খাই বা সে খাসির চর্বি খাই, ঠিক আছে বিভিন্ন, তাহলে এটা হচ্ছে বড় চর্বি কণা।
এই বড় চর্বিকণাটা ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা পরিণত করে কে? পিত্তরস। ঠিক আছে, তাহলে পিত্তরস কি কাজ করতেছে? এই বড় চর্বিকণা থেকে ছোট 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 চর্বিকণা তৈরি করতেছে। ওকে, এটা কে করতেছে বলো তো? এটা করতেছে হচ্ছে পিত্তরস বা বাইল। তাহলে এই যে পিত্তরস বা বাইল হচ্ছে বড় চর্বিকণাগুলোকে ভেঙে ছোট ছোট চর্বিকণা তৈরি করতেছে। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইমালসিফিকেশন। এটাকে কি বলা হয়? ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, অথবা এটার আরেকটা নাম আছে বাংলায়, আমরা বলি অবদ্রবণ। ঠিক আছে, তাহলে অবদ্রবণ বা ইমালসিফিকেশন করতে পারে কে? আমাদের পিত্ত। তাহলে এইটা কিন্তু তোমাদের ফ্যাট বিপাক। দেখো আমরা বলছিলাম যে আমরা বিপাক পড়বো, আমরা কয়টা বিপাক পড়বো? 3টা, শর্করা বিপাক, প্রোটিন বিপাক, ফ্যাট বিপাক। তাহলে এইটা কিন্তু বলতে পারো আমাদের ফ্যাট বিপাকের মধ্যে পড়ছে। তাই আমি তোমাকে বলি এটা হচ্ছে আমাদের কি? ফ্যাট বিপাক। ওকে, গেল। তাহলে আমরা হচ্ছে পিত্তরস আমাদের ফ্যাট বিপাকটা করতে পারে। ইভেন পিত্তরস আরও কিছু কাজ করে, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোকে সে শোষণ করে। তো চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোকে আমি যদি এই পাশে লিখিয়ে দেখো, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এটা হচ্ছে অ্যাডেক, ADEK। তাহলে এই চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলা শোষণ করে কে? পিত্ত। এটা একটা কাজ কথা বলতে পারো। তারপরে আরও কাজ আছে, সে আর কি করতে পারে? সে হচ্ছে তোমার লাইপেসকে সক্রিয় করে। লাইপেস কি? এটা হচ্ছে চর্বি পরিপাককারী এনজাইম। ঠিক আছে, তাহলে লাইপেসকে সক্রিয় করে, লাইপেসকে সক্রিয় করে। আর কি করে? আর হচ্ছে বলতে পারো তোমার পিত্ত ইমালসিফিকেশন করে, লাইপেসকে সক্রিয় করে, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোকে শোষণ করে। আরেকটা কাজ করে বলতে পারো, কোলনে পেরিস্টালসিস করে। পেরিস্টালসিস কিন্তু বলছিলাম, পেরিস্টালসিস মানে কি? আমরা পাকস্থলীর ভিডিওতে বলছিলাম পেরিস্টালসিস মানে হচ্ছে তোমার দুমড়ানো মোচড়ানো। ঠিক আছে, তাহলে কোলনে পেরিস্টালসিস কি করে? বৃদ্ধি করে। ওকে, কোলনে পেরিস্টালসিস বৃদ্ধি করে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, তাহলে আসো আমরা হচ্ছে এই পাশে একটু মুছি। দেখো আমরা পিত্ত নিয়ে পড়তেছি, এখন পিত্তরসের কি কি উপাদান আছে সেইটা আমরা একটু জানবো। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন পিত্তরসের উপাদানগুলো একটু পড়বো। খেয়াল করো যে আমি তোমাকে বলি, এই পাশে আমি তোমাকে বললাম হচ্ছে পিত্তরস বা বাইল। তো বাইলের কি কি উপাদান আছে? প্রথম কথা, এর মধ্যে হচ্ছে আমাদের পানি থাকে, পানির পরিমাণ অনেক বেশি থাকে, মোটামুটি 97 থেকে 98% ধরতে পারো। তারপরে যদি তোমাকে বলি এর মধ্যে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল থাকে। তারপরে বলতে পারো এর মধ্যে ফ্যাট থাকে, ফ্যাট থাকে। তারপরে তোমার হচ্ছে অজৈব উপাদান থাকতে পারে। তো অজৈব উপাদান হিসাবে কী কী থাকতে পারে? অজৈব উপাদান হিসাবে তোমার হচ্ছে সোডিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে বাইকার্বনেট আয়ন, এগুলো থাকতে পারে। আচ্ছা, আর মেইন যে দুইটা জিনিস, মেইন দুইটা জিনিস কি থাকে? একটাকে আমরা বলবো হচ্ছে তোমার পিত্ত লবণ, এটা হচ্ছে পিত্তরঞ্জক। দেখো পিত্ত লবণ, তো পিত্ত লবণ কি কি আছে? পিত্ত লবণ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার সোডিয়াম টরোকলেট, সোডিয়াম টরোকলেট বা পটাশিয়াম টরোকলেট, আর হচ্ছে সোডিয়াম গ্লাইকোকলেট। তো একটা সোডিয়াম টরোকলেট বা পটাশিয়াম টরোকলেট, আরেকটা হচ্ছে তোমার সোডিয়াম বা পটাশিয়াম গ্লাইকোকলেট, গ্লাইকোকলেট। তাহলে দেখো এই দুটা কি লবণ? এই দুটা কিন্তু হচ্ছে পিত্ত লবণ। আচ্ছা, আর একটা জিনিস আছে পিত্ত রসের মধ্যে, সেটা হচ্ছে পিত্তরঞ্জক, পিত্তরঞ্জক। তো পিত্তরঞ্জক জিনিসটা কি? এর মধ্যে কি কি আছে? এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার বিলিরুবিন, একটা হচ্ছে তোমার বিলিরুবিন, আর একটা হচ্ছে বিলিভার্ডিন। তো বিলিরুবিনের কালারটা কি? বিলিরুবিনের কালার হচ্ছে তোমার হলুদ। আর বিলিভার্ডিনের কালার কি? বিলিভার্ডিনের কালার হচ্ছে তোমার সবুজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বলতে গেলে পুরা পিত্তরসের পড়াশোনা। আশা করি বুঝাইতে পারছি। তাহলে দেখো পিত্তরস থেকে সবটুকু মোটামুটি পড়াই ফেলছি। তাহলে পিত্তরসের এই জিনিসটা তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, ওকে। এখন আসো আমাদের পিত্তরস পড়া শেষ,
আমরা তাহলে আমাদের বিপাকের ক্ষেত্রে চলে যাব। আমরা বিপাকের ক্ষেত্রে যদি চলে যাই, বিপাকের ক্ষেত্রে আমরা কি পড়ব? বিপাকের ক্ষেত্রে আমরা হচ্ছে শর্করা বিপাক পড়ব, প্রোটিন বিপাক পড়ব। আচ্ছা, আমরা তো ফ্যাট বিপাক পড়েই ফেলছি, এই যে পিত্তরসের মধ্য দিয়ে ফ্যাট কিভাবে বিপাক হয় সেটা কিন্তু আমরা বলে ফেলছি। তাহলে এখন আসো আমরা বলবো হচ্ছে মেইনলি শর্করা আর হচ্ছে প্রোটিন বিপাক। তাহলে আসো আমরা প্রথমে হচ্ছে শর্করা বিপাকটা পড়ি। আমি এই পাশে হেডিং দিলাম যে আমরা পড়ব শর্করা বিপাক। শর্করা বিপাক। এখন শর্করা বিপাকের মধ্যে কি কি হইতে পারে? প্রথমে চিন্তা করো যে আমাদের বডির মধ্যে তো গ্লুকোজ আছে, তাই না? আচ্ছা, তাহলে এই গ্লুকোজটা রক্ত থেকে আমি হচ্ছে লিভারে জমা করব। ধরো আমাদের বডির মধ্যে যখন রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, তখন আমি গ্লুকোজটা জমায়ে রাখবো কোথায়? লিভারে। তাহলে গ্লুকোজটা আমরা জমায়ে রাখবো কি হিসাবে? গ্লাইকোজেন। গ্লাইকোজেন রূপে। গ্লাইকোজেন, দেখো গ্লুকোজটা কোথায় ছিল ভালো মতো বুঝো। গ্লুকোজটা ছিল কোথায়? রক্তে। আর আমি গ্লুকোজটা থেকে গ্লাইকোজেন হিসেবে জমায়ে রাখলাম কোথায়? যকৃতে। ঠিক আছে, তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করলাম। তো কোনো কিছু তৈরি করাকে আমরা কি বলি? জেনেসিস। ঠিক আছে, তাহলে আমি কি তৈরি করছি বলো তো? গ্লাইকোজেন তৈরি করছি। তাহলে এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। গেল। তারপরে মনে করো এই প্রক্রিয়ায় তাহলে আমি রক্তের মধ্যে গ্লুকোজটা কমে যাচ্ছে, আর তোমার হচ্ছে ওইখানে গ্লুকোজটা তো মানে জমা থাকতেছে আর কি। মানে মেইন কথা, রক্ত থেকে গ্লুকোজটা নিয়ে আমি যকৃতের মধ্যে জমা রাখতেছি। যকৃতে কি জমা রাখতেছি? গ্লুকোজটা কি হিসাবে? গ্লাইকোজেন হিসাবে। রক্তের মধ্যে গ্লুকোজটা কমায় কোন হরমোন? আমরা যখন অগ্নাশয় পড়াইছি তখন কিন্তু বলছি রক্তের মধ্যে গ্লুকোজটা কমায় কোন হরমোন বলো তো? সেটা হচ্ছে ইনসুলিন। তাহলে এখান থেকে পড়বা এটা হচ্ছে কি? ইনসুলিন। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথমটা। তাহলে আমাদের প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এরপরের কথা যদি বলি, আসো 2 নাম্বারটা। ধরো আমি হচ্ছে অনেকক্ষণ ধরে খাবার দাবার খাই নেই। ধরো যে আমরা যে রোজা রাখি, এক বেলা খেয়ে 3 বেলা না খেয়ে থাকি, বা যারা উপোস করো তাদের ক্ষেত্রেও সেম। তো এই জিনিসগুলো কেমন হয় যে আমি একবার খাইছি এরপরে খাচ্ছি না, তাহলে আমার ভিতরে বডির ভিতরে গ্লাইকোজেন জমানো অবস্থায় আছে। এই গ্লাইকোজেনটা যখন ভেঙে 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 গ্লুকোজের সাপ্লাই দেয়। বুঝতে পারছো? মূলত আমরা যে খাবারগুলো খাই, যত শর্করা জাতীয় খাবার খাই, সবগুলা কি হয়? গ্লুকোজে কনভার্ট হয়। তাহলে আমাদের কাজ করার জন্য, শক্তির জন্য কোনটা দরকার? গ্লুকোজ দরকার। তো যখন গ্লুকোজের পরিমাণটা বেশি ছিল বডিতে বা রক্তের মধ্যে, সেই গ্লুকোজটা আমরা জমায়ে রাখছিলাম। এখন যখন আমি খাওয়া দাওয়া করতেছি না অনেক সময় ধরে, বা ফাস্টিং অবস্থায় আছি, তখন আমার এই গ্লাইকোজেনটা আবার ভেঙে আমাকে গ্লুকোজের সাপ্লাই দিবে। তাহলে দেখো আমি তাহলে কি বলতে পারি যে এখানে হচ্ছে আমার গ্লাইকোজেন, এটা যকৃতে ছিল, যখন আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতেছি না, গ্লাইকোজেন, আচ্ছা আমি একটু বানানটা ভুল লিখছি, গ্লাইকোজেন। তো গ্লাইকোজেনটা ভেঙে কি তৈরি হচ্ছে? গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে দেখো, তাহলে এখন গ্লাইকোজেনটা কোথায় ছিল? যকৃতে ছিল। আমরা বলছি গ্লাইকোজেন কোথায় ছিল? যকৃতে ছিল। এটা ভেঙে রক্তে গ্লুকোজের সাপ্লাই দিচ্ছে। তাহলে দেখো আলটিমেটলি রক্তে কি গ্লুকোজের পরিমাণটা বাড়াইতেছে। তাহলে বলো তো কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায়? গ্লুকাগন। আমরা কিন্তু এগুলো পড়াইছিলাম কোন চ্যাপ্টারে বলো তো? আমরা কিন্তু তোমার হচ্ছে অগ্নাশয়ের চ্যাপ্টারটা পড়াইছিলাম। ওকে, তাই গ্লুকাগন হরমোনের কারণে যকৃৎ থেকে তোমার হচ্ছে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজটা তৈরি হচ্ছে, মানে রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়তেছে। ঠিক আছে, তাহলে এই প্রসেসের নাম কি? দেখো তো, গ্লাইকোজেন ভাঙতেছে, কোনো কিছু ভাঙার নাম কি? লাইসিস। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? গ্লাইকোজেন ভাঙতেছে, তাহলে এটার নাম কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, এটার নাম হবে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে আমাদের 2 নাম্বার প্রসেসটাও শেষ। এখন ধরো তুমি হচ্ছে তোমার বডিতে যতগুলা তুমি গ্লাইকোজেন জমাইছিলা, সবগুলা গ্লাইকোজেন ভেঙে তুমি হচ্ছে গ্লুকোজ মানে তৈরি করে ফেলছো। এখন তোমার বডিতে সকল গ্লাইকোজেন শেষ। তাহলে তুমি এখনও খাওয়া দাওয়া করতেছো না, তাহলে কি মারা যাবা? না, তাও তুমি মারা যাবা না। তাহলে কি হবে? তোমাদের সকল গ্লাইকোজেন শেষ। প্রথমত তুমি হচ্ছে খাবার দাবার খাচ্ছ না, মানে তোমার বডিতে গ্লুকোজ নাই। ঠিক আছে, গ্লুকোজ যখন নাই, তখন তোমার বডিতে স্টোর জমায় রাখছিলা গ্লাইকোজেন হিসেবে, সেগুলো ভাঙা শুরু করছে। ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে যায় দেখলা তোমার সেই ভাঙা জিনিস যেগুলো ভাঙতে পারতেছিলা গ্লাইকোজেন, সেইটাও শেষ। তাহলে এখনও তুমি খাওয়া দাওয়া করতেছো না, তাহলে তুমি মারা যাবা না? এখনও তুমি মারা যাবা না। ঠিক আছে, এখন কি হবে? তোমার বডির মধ্যে অশর্করা জাতীয় পদার্থ, অশর্করা মানে যেগুলো শর্করা না, তোমার বডির মধ্যে অন্য প্রোটিন, ট্রাইগ্লিসারাইড এসব জমায় রাখছো, এগুলো হচ্ছে অশর্করা জাতীয় পদার্থ। অশর্করা জাতীয় পদার্থ, অশর্করা জাতীয়
পদার্থ, ঠিক আছে। এমন কি হইতে পারে, এটা হইতে পারে তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড হইতে পারে, তারপরে তোমার হচ্ছে ট্রাইগ্লিসারাইড হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে। তারপরে তোমার যে কোনো প্রোটিন হইতে পারে, ট্রাইগ্লিসারাইড হইতে পারে, অ্যামিনো অ্যাসিড হইতে পারে। এগুলো হচ্ছে অশর্করা জাতীয় খাদ্য। এই অশর্করা জাতীয় খাদ্যগুলা থেকে তুমি আলটিমেটলি কি গ্লুকোজ পাইতেছো তোমার বডিকে বাঁচায় রাখার জন্য। তাহলে এখন তুমি চিন্তা করো, দেখো আমি গ্লুকোজটা পাইতেছি কি নতুন উৎস থেকে পাচ্ছি না, দেখো এগুলো তো নতুন উৎস, তাই তো, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার নতুন উৎস। তো নতুন উৎস থেকে গ্লুকোজ তৈরি করতেছি, তার মানে গ্লুকোজেনেসিস, গ্লুকোজ তৈরি করার বিক্রিয়ার নাম কি গ্লুকোজেনেসিস। বাট নতুন উৎস থেকে পাইতেছি, তার নাম কি হবে গ্লুকোনিওজেনেসিস। নতুন মানে কি নিও, তাহলে এখানে কি লিখবো, এটা বিক্রিয়াটার নাম কি, এটা হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস। তো আশা করি বুঝছো। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, দেখো আমি হচ্ছে খাওয়া দাওয়া করতেছি শর্করা জাতীয় পদার্থ, আমার বডিতে গ্লুকোজ আসতেছে, সেই গ্লুকোজটা আমাদের যতটুকু দরকার ততটুকু আমাকে সাপোর্ট দিছে, দেওয়ার পরে বাকি যে গ্লুকোজটা থাকবে ওইটা আমি হচ্ছে ভবিষ্যতের জন্য জমায় রাখতেছি। তাহলে গ্লুকোজটা আমি ভবিষ্যতের জন্য জমাইতেছি কি রূপে, গ্লাইকোজেন রূপে। তাহলে গ্লুকোজটা আস্তে আস্তে জমতেছে, গ্লাইকোজেন তৈরি হচ্ছে, কোনো কিছু তৈরি হওয়াকে কি বলি জেনেসিস, তাহলে গ্লাইকোজেনেসিস গেল। এখন ধরো আমি হচ্ছে খাওয়া দাওয়া করতেছি না, তাইলে আমার গ্লুকোজের ঘাটতি দেখা দিবে, তখন আমার যে গ্লাইকোজেনগুলো জমায় রাখছিলাম সেই গ্লাইকোজেনগুলো হচ্ছে আমার ভেঙে যাবে, ভেঙে আমার বডিতে কি গ্লুকোজ সাপ্লাই দিবে। তাহলে দেখো প্রক্রিয়া কি ভেঙে যাওয়া মানে লাইসিস, তাহলে গ্লাইকোজেনটা ভেঙে যাচ্ছে, তার মানে বিক্রিয়ার নাম কি হবে গ্লাইকোজেনোলাইসিস। এখন ধরো আমার বডিতে যতটুকু গ্লাইকোজেন ছিল সবগুলা শেষ, এখন কি হবে, এখন কি মারা যাব না, এখনো মারা যাব না। তখন কি অশর্করা জাতীয় পদার্থ যত নতুন নতুন উৎস আছে আমার বডির ভিতরে, সেই উৎসগুলা থেকে তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে গ্লুকোজ তৈরি হওয়ার বিক্রিয়ার নাম কি গ্লুকোজ থেকে জেনেসিস মানে গ্লুকোজেনেসিস। বাট এই উৎসগুলা কি ছিল নতুন উৎস ছিল, এই জন্য এই বিক্রিয়ার নাম হয়েছে গ্লুকোনিওজেনেসিস। আশা করি বুঝতে পারছো। ওকে, আর আরেকটা জিনিস যদি আমরা বলি, এটা হচ্ছে শর্করা বিপাকের প্রধান জিনিস, তোমার লিভার করে। আরেকটা জিনিস যদি একটু দেখো, তোমরা যদি অতিরিক্ত শর্করা খাও, কেউ যদি মনে করো অতিরিক্ত শর্করা খাও, ঠিক আছে, তাইলে সেই অতিরিক্ত শর্করাটা ডাইরেক্ট ট্রাইগ্লিসারাইড তৈরি করে, ট্রাইগ্লিসারাইড ট্রাইগ্লিসারাইড তৈরি করে, বুঝতে পারছো, এটাকে আমরা টিজি দ্বারা লিখি। এখন দেখো ট্রাইগ্লিসারাইড কি, এটা লিপিড, বুঝতে পারছো, ট্রাইগ্লিসারাইড জিনিসটা কি, এটা হচ্ছে একটা লিপিড। তাহলে বলো লিপিড তৈরি করতেছে, যারা অতিরিক্ত ভাত খায় লিপিড তৈরি করতেছে বেশি বেশি, সেই লিপিড তৈরি করার বিক্রিয়াকে আমরা কি বলতে পারি লাইপোজেনেসিস, লাইপোজেনেসিস। তাহলে এইটাতে ক্ষতি কি, মনে করো যখন তুমি অতিরিক্ত ভাত খাচ্ছ বা অতিরিক্ত শর্করা খাইতেছো, সেই অতিরিক্ত শর্করাটা লিপিডে জমতেছে। এইটা যদি তোমার হৃৎপিণ্ডের কোনো রক্তনালী হয়, ধরো এটা তোমার হৃৎপিণ্ড ছিল, ধরো এইটা হৃৎপিণ্ডের মধ্যে একটা রক্তনালীতে এই লিপিডটা জমছে, হৃৎপিণ্ডের এই রক্তনালীতে কি লিপিডটা জমছে, বুঝতে পারছো, তখন জায়গাটা কি ব্লক হয়ে গেল না, এই জায়গাটা কি ব্লক হয়ে গেল না। তাহলে এখান থেকে কি করবা, এখান থেকে হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, এখান থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে কথা। তাহলে অতিরিক্ত শর্করা থেকে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়, ওই ট্রাইগ্লিসারাইডগুলো যদি হৃৎপিণ্ডের কোনো রক্তনালীতে জমতে থাকে তখন সেই লিপিডগুলো জমে একটা ব্লকেজের তৈরি করে, এই ব্লকেজটার জন্য হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বাড়তে পারে। তাহলে আমরা এখন বললাম হচ্ছে তোমার শর্করা বিপাক। তাহলে কারো যদি স্ক্রিনশট নিতে হয় তাহলে সেই স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের শর্করা বিপাকের কথাবার্তা। আসো তাহলে আমরা এখন হচ্ছে শর্করা বিপাক তো পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে প্রোটিন বিপাক, ঠিক আছে। দেখি আমরা এখন পড়বো হচ্ছে প্রোটিন বিপাক। তো প্রোটিনটা কিভাবে বিপাক করতে পারে সেই জিনিসগুলো আমরা এখন হচ্ছে দেখব। খেয়াল করো, প্রোটিনের মধ্যে আমাদের আছে হচ্ছে প্লাজমা প্রোটিন। তো লিভার হচ্ছে কিছু প্লাজমা প্রোটিন তৈরি করতে পারে। খেয়াল করো, আমি যদি তোমাকে বলি লিভার, আমরা বলে নেই এটা কি বিপাক পড়তেছি, এটা পড়বো হচ্ছে প্রোটিন বিপাক, ঠিক আছে, এটা পড়বো হচ্ছে প্রোটিন বিপাক। তো প্রোটিনের মধ্যে আমরা কি পড়বো, সর্বপ্রথম প্লাজমা প্রোটিন তৈরি করতে পারে লিভার, কি করতে পারে প্লাজমা প্রোটিন তৈরি করতে পারে। এখন কি কি প্লাজমা প্রোটিন আছে সেটা একটু জানতে হবে। এটা তুমি কিভাবে জানবা, আমি মনে রাখতাম এরকম ভাবে GPA 5, মনে করো তুমি GPA 5 পেয়ে গেছো, ঠিক আছে, তো GPA 5 দিয়ে তুমি হচ্ছে প্লাজমা প্রোটিন মনে রাখতে পারো। দেখো জিতে কি, জিতে হচ্ছে তোমার গ্লোবিউলিন, গ্লোবিউলিন, পিতে হচ্ছে তোমার প্রোথ্রম্বিন, এতে হচ্ছে তোমার অ্যালবিউমিন, অ্যালবিউমিন,
বিউমিন। আর 5তে হচ্ছে তোমার ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন, তাহলে এগুলা কিন্তু তোমার হচ্ছে কি প্লাজমা প্রোটিন। তাহলে এই প্লাজমা প্রোটিনগুলো তোমার হচ্ছে তৈরি করতে পারে কে? যকৃৎ। এখন যকৃতের মধ্যে এই প্লাজমা প্রোটিন তৈরি হইলেও দেখো গ্লোবিউলিন আছে 3 প্রকারের, আলফা, বিটা, গামা। মনে রাখবা গামা গ্লোবিউলিন কিন্তু যকৃৎ তৈরি করতে পারে না, ঠিক আছে? এইটা হচ্ছে যকৃৎ তৈরি করতে পারে না। তাহলে একমাত্র, মনে রাখবা, একমাত্র গামা গ্লোবিউলিন ব্যতীত যত ধরনের প্লাজমা প্রোটিন আছে সকল প্লাজমা প্রোটিনগুলো তৈরি করতে পারে কে? আমাদের যকৃৎ। তাহলে আমরা হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি করার জিনিসটা দেখলাম। এরপরে আমরা কি পড়ব? 2 নম্বরে আমরা পড়ব হচ্ছে ডিঅ্যামিনেশন, একটা প্রক্রিয়া। ডিঅ্যামিনেশন, ধরো আমরা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরে কি হয়, এটা হচ্ছে আমাদের মেইন প্রসেস, এটা একটু ভালো মতো বুঝবা। ডিঅ্যামিনেশন জিনিসটা কি? আমরা ধরো প্রোটিন জাতীয় খাবার খাইছি, ঠিক আছে? এটা কি হয়ে গেছে? প্রোটিন জাতীয় খাবারের মধ্যে কি থাকে বলো তো? অ্যামিনো অ্যাসিড থাকে। প্রোটিন জাতীয় খাবার মানে হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড। একটা অ্যামিনো অ্যাসিড দেখতে কেমন? একটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে ধরো তোমার হচ্ছে কার্বন, এর চারপাশে 4টা হাত, এক হাতে থাকে আর, আর এক হাতে থাকে তোমার হচ্ছে অ্যামিন গ্রুপ, আর এক হাতে থাকে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর এক হাতে থাকে হাইড্রোজেন। এইটা হচ্ছে আমার একটা কি অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এই অ্যামিনো অ্যাসিডটা থেকে তোমার হচ্ছে অ্যামিনটা যখন বাদ দেই, অ্যামিন গ্রুপটা যখন বাদ দেই, এই দেখছো একটা অ্যামিন গ্রুপ ছিল, এই অ্যামিন গ্রুপটা যখন আমি বাদ দেই তখন এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে কিটো অ্যাসিড। এটা হয়ে যাবে কিটো অ্যাসিড, ঠিক আছে? আর এই দেখো অ্যামিনটা যে বাদ দিছি, এই প্রক্রিয়াটার নাম কি? ডিঅ্যামিনেশন। কোন এনজাইম কাজ করে? ডিঅ্যামিনেশন বা ডিঅ্যামাইনেস এনজাইম কাজ করে। আমাদের প্রক্রিয়ার নাম কি? অ্যামিন গ্রুপটা বাদ দেওয়াকে আমরা বলতে পারি হচ্ছে ডিঅ্যামাইনেশন। ডিঅ্যামিনেশন বা ডিঅ্যামিনেশন, যাই হোক। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি পাইলাম দেখো তো? আমরা হচ্ছে এই অ্যামিন গ্রুপটা পাইছি। তাহলে এই যে অ্যামিন গ্রুপটা পাইছি, আমাদের বডির মধ্যে হাইড্রোজেন আয়ন থাকে। তাহলে এই অ্যামিন গ্রুপ আর হচ্ছে হাইড্রোজেন আয়ন এগুলা মিলে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া, যেটা হচ্ছে আমাদের বডির জন্য অনেক ক্ষতিকর। আমাদের বডির জন্য অ্যামোনিয়াটা হচ্ছে অনেক ক্ষতিকর। এই অ্যামোনিয়াটা এরপরে হচ্ছে তোমার আমাদের বডির কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে NH2CO NH2। তাহলে এটা কিন্তু সবাই চেনো। এটা জিনিসটা কি হইলো? এটা হচ্ছে তোমার ইউরিয়া। তাহলে দেখছো প্রোটিন বিপাক করার কারণে আমি কি পাইলাম? ইউরিয়া পাইলাম। ওকে, প্রোটিন বিপাক করার কারণে কি পাইলাম? ইউরিয়া পাইলাম। এটা কোন চক্রের মাধ্যমে হয়? এটা হচ্ছে অর্নিথিন, অর্নিথিন চক্রের মাধ্যমে হয়। তাহলে আমি তোমাকে একটু বুঝাই বলি, দেখো তুমি যখন কোনো আমিষ খাবা বা প্রোটিন খাবা তখন ওগুলোর মধ্যে কি থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে। ওই অ্যামিনো অ্যাসিডটাকে তুমি অ্যামিনো অ্যাসিডটাকে ভেঙে অ্যামিন গ্রুপটা বাদ দিলা, তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিন গ্রুপ বাদ দিলে কি থাকবে? কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড সাধারণত কোথায় চলে যায়? ক্রেবস চক্রে চলে যায়। কিটো অ্যাসিড কোথায় চলে যায়? ক্রেবস চক্রে চলে যায়। ওকে, কিটো অ্যাসিড নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে অ্যামিন গ্রুপটা নিয়ে। এই অ্যামিন গ্রুপ আমাদের বডির এই যে হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এখন অ্যামোনিয়াটা হচ্ছে অনেক ক্ষতিকর একটা সাবস্টেন্স আমাদের বডির জন্য, বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে তোমার আমাদের এই অ্যামোনিয়াটা আমাদের বডির কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? ইউরিয়া তৈরি করলো, যেটা হচ্ছে আমাদের প্রোটিন বিপাকের ফলে প্রাপ্ত পদার্থ। এখন এই ইউরিয়াটা কোথায় চলে যায়? এই ইউরিয়াটা চলে যায় কিডনিতে। কিডনি বা বৃক্কের মাধ্যমে তোমার হচ্ছে নিষ্কাশিত হয়ে যায়, মানে বডি থেকে বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে আমরা কি কি পড়লাম? তাহলে পিত্তরস পড়ছি, পিত্তরসের সবটুকু পড়ছি, সাথে হচ্ছে আমাদের শর্করা বিপাক পড়ছি, প্রোটিন বিপাক পড়লাম, ফ্যাট বিপাক পড়লাম, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমাদের প্রোটিন বিপাক কিন্তু মোটামুটি এই পর্যন্তই শেষ। যে আমরা ডিঅ্যামিনেশনের মাধ্যমে কি কি করতে পারি এটা কিন্তু আমাদের সিকিউতে লিখতে হবে। এই জিনিসটা একটু ভালো মতো পড়বা। এরপরে আসো আমরা এগুলা ছাড়া আর কি পড়তে পারি লিভারের মধ্যে। দেখো লিভারের মধ্যে একটা ম্যাক্রোফেজ থাকে যাকে আমরা বলি হচ্ছে কাফ্ফার কোষ। একটু যদি ভালো মতো চিন্তা করো, মনে করো আমাদের দেশে যদি কেউ আক্রমণ করে তাহলে তাকে প্রতিহত করবে কে? পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, এরাই। এখন মনে করো লিভারের মধ্যে যদি কোনো জীবাণু আক্রমণ করে তাহলে তাকে মারবে কে? লিভারের জন্য এরকম একটা কোষ আছে যাকে আমরা বলেছি লিভারের ম্যাক্রোফেজ, ঠিক আছে? দেখো তাই আমি বলবো হচ্ছে লিভারের ম্যাক্রোফেজের নাম কি? লিভারের ম্যাক্রোফেজ,
লিভারের ম্যাক্রোফেজের নাম হচ্ছে তোমার কাফফার কোষ। কাফফার কোষ, ঠিক আছে। লিভারের ম্যাক্রোফেজের নাম হচ্ছে কাফফার কোষ, বুঝছো? তাহলে কাফফার কোষ কী করে? লিভারে যদি কোনো জীবাণু আসে তাহলে তাকে হচ্ছে ধ্বংস করে। তাছাড়াও আরও কিছু কাজ করে। দেখো, আমরা পড়তাম না আরবিসির জীবনকাল কত? আরবিসির জীবনকাল হচ্ছে তোমার 120 দিন। তাহলে একটা আরবিসি যখন 120 দিন হয় তখন এই আরবিসিকে কি ভেঙে ফেলবে কে? আরবিসিটা ভেঙে যায় সাধারণত, আরবিসি ভেঙে যায়। তো ভেঙে ফেলে কে? এই কাফফার কোষ। লিভারের কাফফার কোষটা আরবিসিকে ভেঙে ফেলে। তো তুমি চিন্তা করো, আরবিসি ভেঙে ফেললে কি তৈরি হবে? আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। তাহলে আলটিমেটলি হিমোগ্লোবিনটাও ভেঙে যায়। হিমোগ্লোবিনটাও কি ভেঙে যায়। তাহলে হিমোগ্লোবিন ভেঙে গেলে দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে তোমার হিম, আর একটা হচ্ছে কি গ্লোবিন, ঠিক আছে। একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এখন হিম জিনিসটা কি? হিম হচ্ছে তোমার আয়রন যুক্ত রঞ্জক পদার্থ। হিম হচ্ছে তোমার আয়রন যুক্ত রঞ্জক পদার্থ। আর গ্লোবিন জিনিসটা কি? এইটা হচ্ছে একটা প্রোটিন। এটা হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনটা আমাদের বডিতে জমা থাকে অ্যামিনো অ্যাসিড রূপে। এটা হচ্ছে আমাদের বডিতে জমা থাকে অ্যামিনো অ্যাসিড রূপে। অ্যামিনো অ্যাসিড রূপে দেহে জমা থাকে, ঠিক আছে। দেখো, তাহলে আমাদের আরবিসি ভাঙলে কি কি হচ্ছে একটু ভালো মতো বুঝো। দেখো, আরবিসির ভাঙলে আমাদের হচ্ছে হিমোগ্লোবিন ভেঙে যাইতেছে। ওকে, হিমোগ্লোবিনটা ভেঙে যাইতেছে। হিমোগ্লোবিন ভাঙলে আমরা হিম পাই, আচ্ছা গ্লোবিন পাই। এর মধ্যে গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন, যেটা হচ্ছে আমাদের বডিতে কি অ্যামিনো অ্যাসিড আকারে জমা থাকতেছে। আর এখান থেকে খেয়াল করো যে হিম জিনিসটা কি আয়রনযুক্ত রঞ্জক। এই আয়রনটাও কিন্তু আমাদের বডিতে জমা থাকে। আয়রনটা আমাদের বডিতে কী রূপে জমা থাকে? ফেরিটিন রূপে জমা থাকে। ফেরিটিন রূপে জমা থাকে। এই আয়রনটা যদি তোমার হচ্ছে কোনো কারণে কম হয় তাহলে কিন্তু আমাদের আয়রন ট্যাবলেট খাইতে হয়। দেখবা যে মেয়েদের ক্ষেত্রে মিনিস্ট্রেশনের পরে তোমাদের হচ্ছে আয়রন ট্যাবলেট সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়। কেন? বিকজ মেয়েদের বডিতে আয়রনটা জমা থাকে কম, বা যেটুকু জমা থাকে ওইটা হচ্ছে মিনিস্ট্রেশনের মাধ্যমে বের হয়ে যায়। ওইটা আমরা অন্য চ্যাপ্টারে আলোচনা করব। তাইলে এই হচ্ছে তোমার আয়রনটা আমাদের বডিতে কি হিসাবে জমা থাকে বলো তো? আয়রনটা আমাদের বডিতে ফেরিটিন হিসাবে হচ্ছে জমা থাকে। বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে রঞ্জক পদার্থ। তো রঞ্জক পদার্থ কি? প্রথমে এই রঞ্জক পদার্থটা হয় হচ্ছে তোমার বিলি ভার্ডিন। বিলি ভার্ডিন যেটা হচ্ছে তোমার সবুজ কালার, যেটা হচ্ছে কি কালার? সবুজ কালার। এরপরে তোমার তৈরি হয় হচ্ছে বিলি রুবিন। এরপরে তৈরি হয় কি বিলি রুবিন, যেটা হচ্ছে কি হলুদ কালার। বুঝতে পারছো? তাহলে দেখো, আমি হচ্ছে একটা আরবিসি ভাঙলে, এই আরবিসিকে ভাঙতেছে কে? লিভার ভাঙতেছে। একটা আরবিসিকে ভাঙলে আমরা কত কিছু পাইতে পারি। আরবিসিকে ভাঙলে আমরা হিমোগ্লোবিন ভাঙে, সেখান থেকে হিম পাই, গ্লোবিন পাই। তারপরে হিম থেকে আমরা আয়রন জমা করতে পারি, রঞ্জক পদার্থ পাইতে পারি। আবার গ্লোবিন থেকে আমরা প্রোটিনটা জমা করতে পারি। এখন একটু ভালো মতো চিন্তা করো, যদি মনে করো যে তোমার হচ্ছে এই হলুদটার পরিমাণ আমাদের বডিতে অনেক জায়গায় হলুদ, ধরো চোখে হলুদ হইলো, হাতে হলুদ হইলো, পায়ে হলুদ হইলো, যদি অনেক বেশি বেশি হলুদ হয় তাহলে হলুদের পরিমাণ যদি বাড়তে থাকে তার মানে কি বুঝবো? আমাদের বডিতে বিলিরুবিনটা বাড়তেছে। এখন বিলিরুবিন যত বেশি হলুদ হবে আমাদের বডি, তাহলে কোন রোগ হয় বলো? কোন রোগে আমাদের হচ্ছে এটা বাড়তে পারে? ঠিক আছে, সবাই জানো এটা কি জন্ডিস। তাহলে দেখছো, জন্ডিসের ক্ষেত্রে কিন্তু বিলিরুবিনের পরিমাণটা অনেক বেশি বাড়ে। তার মানে দেখো, বিলিরুবিন বাড়তেছে মানে কি আরবিসি বেশি বেশি ধ্বংস হচ্ছে। তাহলে আরবিসি যত বেশি ভাঙতেছে, তাহলে দেখো সমস্যাটা কোথায়? সমস্যা কিন্তু বিলিরুবিনে না, সমস্যা কিন্তু আরবিসির মধ্যে। বুঝতে পারছো? আরবিসি যত বেশি ভাঙবে তত বেশি বিলিরুবিন পাবা। আর তোমার বডির মধ্যে যত বেশি বিলিরুবিন তুমি পাবা, তোমার বডি তত বেশি হলুদ হবে। আর তোমার বডি যত বেশি হলুদ হবে তখন তুমি বুঝতে পারবা তোমার জন্ডিস হয়েছে। বুঝতে পারছো? এখন এইটা বোঝারও একটা উপায় আছে। এই যে আমি তোমাকে বললাম না জন্ডিস, দেখো জন্ডিস বোঝার একটা উপায় আছে। জন্ডিস বোঝার উপায়টা কি? তোমার 3 প্রকারের জন্ডিস আমরা বলে থাকি। একটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল জন্ডিস, একটা হচ্ছে লেটেন্ট জন্ডিস। দেখো জন্ডিসের পরিমাণটা কতটুকু হইলে আমরা বুঝতে পারবো? একটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস, ক্লিনিক্যাল জন্ডিস। একটা হচ্ছে তোমার লেটেন্ট জন্ডিস, লেটেন্ট জন্ডিস। আরেকটা হচ্ছে তোমার নর্মাল লেভেল, মানে জন্ডিস নাই, নো জন্ডিস। ঠিক আছে, নো জন্ডিস। তো বিলিরুবিনের নর্মাল লেভেল কত? আমি যদি তোমাকে মুখস্থ করাইতে চাই, বিলিরুবিনের নর্মাল লেভেল হচ্ছে তোমার 1 মিলিগ্রাম পার ডিএল এর নিচে। বুঝতে পারছো? যদি এইটা 1 থেকে 3
মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তাহলে সেটা হবে হচ্ছে লেটেন্ট জন্ডিস। মানে তোমার লেটেন্ট মানে কি জানো, সুপ্ত, মানে তোমার জন্ডিস হয়েছে বাট এখনো তুমি বুঝতে পারতেছো না, তুমি টেস্ট করালে ধরতে পারবা। লেটেন্ট মানে বোঝায় এটা সুপ্ত জন্ডিস। যদি তোমার বিলিরুবিনের পরিমাণ 1-এর চেয়ে কম থাকে তাহলে তুমি বুঝবা নর্মাল, ওকে। যদি 1 থেকে 3-এর মধ্যে পাও তাহলে তুমি বুঝবা কি তোমার জন্ডিস হয়েছে, বাট তুমি দেখে বুঝবা না, টেস্ট করলে পাবা। আর যদি মনে করো তোমার হচ্ছে বিলিরুবিনের পরিমাণটা 3-এর বেশি হয়, 3-এর বেশি হয়, তাইলে বুঝবা তোমার একদম ক্লিনিক্যালি জন্ডিস, মানে তোমার দেখেই বোঝা যাবে যে তোমার জন্ডিস হয়েছে, ঠিক আছে। তাহলে এই জন্য বললাম মোটামুটি হচ্ছে আমাদের এইটুকুই হচ্ছে পড়া। তাহলে দেখো একটা লিভার থেকে কত কিছু বিপাক করা যায়, কত কিছু পড়ানো যায়। তো আমাদের লং ক্লাসগুলো যখন আসবে, লং ক্লাসে আমাদের পুরো চ্যাপ্টারটা ভালোভাবে দেখতে পারবা। তো আমাদের লিভার থেকে এতটুকুই পড়া। লিভারের 2টা ক্লাস হইলো। প্রথম ক্লাসে আমরা হচ্ছে লিভারের গঠন, তারপরে হচ্ছে তোমার অ্যাম্পুলা অফ ভ্যাটার, তারপরে তো হেপাটোসাইট, এগুলো দেখছি। আর এটা হচ্ছে লিভারের লাস্ট ক্লাস ছিল। এখানে আমরা মূলত লিভারের পিত্তরসটা পড়ছি, পিত্তথলিটা পড়ছি, তারপরে 3টা বিপাক পড়ছি, শর্করা বিপাক, প্রোটিন বিপাক, আছে ফ্যাট বিপাক। তার সাথে আমরা হচ্ছে লাস্টে কাফার কোষ যে আরবিসিকে ভাঙতে পারে এটার কথা পড়ছি। দেখো তাহলে আরবিসিকে ভাঙলো কে? লিভার মেইনলি। এই জন্য লিভারকে কি বলা হয় জানো? এই জন্য লিভারকে বলা হয় তোমার হচ্ছে আরবিসি এর কবরস্থান, আরবিসি এর কবরস্থান, ঠিক আছে। লিভারকে কি বলা হয়? লিভারকে বলা হয় আরবিসি এর কবরস্থান, ঠিক আছে। কেন? কজ আরবিসি ভাঙতেছে কে? লিভার, এই জন্য লিভারকে বলা হয় আরবিসি এর কবরস্থান, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি কি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। আল্লাহ হাফেজ।